আচ্ছা, বিগত ক্লাসে আমরা কেমিক্যাল বন্ডিং সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, যেখানে আমরা আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে ছোট্ট কিছু ধারণা দিয়েছিলাম। এবং সেই ধারণার পর থেকেই আজকের ক্লাসে আমরা শুরু করব, এবং বলেছিলাম এই চ্যাপ্টারটা মোটামুটি 3-4টে ভিডিওতে শেষ করব। সেটা 4টের জায়গায় 5টা হতেও পারে, কিন্তু আমরা পুরো ক্লিয়ার কাট এক্সপ্লানেশন করে কিন্তু শেষ করব আমরা পুরো চ্যাপ্টারটা। তো সেই হিসেবে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে হোমোনিউক্লিয়ার, ডায়াটমিক, হেটেরোনিউক্লিয়ার, পলিঅ্যাটমিক এই ধরনের যে সমস্ত মলিকিউলস গুলো রয়েছে তাদের আমরা স্ট্রাকচার কিভাবে ডিটারমাইন করি বাই দ্য হেল্প অফ লুইস ডট স্ট্রাকচার। দেখো, আগে বলেছিলাম আমরা লুইস ডট ফর্মুলা বা স্ট্রাকচার অ্যাপ্রোচ, যেটা সেই অ্যাপ্রোচ দিয়ে কিভাবে ডিটারমাইন করি সেটা সম্পর্কে বলা হয়েছিল, একটা স্পষ্ট ধারণা দেওয়া হয়েছিল। আজকে কোভ্যালেন্ট বন্ডিং এর দিকে এই মুহূর্তে যাব না। স্টার্টিং এ যেটা করব সেটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। একেবারে শুরুতে যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা থাকে সেটার একটা ছোট কনসেপ্ট আমরা দেবো, এবং সেটা কেন হয় এটা সম্পর্কে একটু জানবো। দেখো, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এটা একটা স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, মানে এর স্ট্রেংথ কোভ্যালেন্ট বন্ডের পুরোপুরি সমান না হলেও কিছুটা কাছাকাছি। এর স্ট্রেংথ কোন অর্থে কাছাকাছি সেটা সম্পর্কে একটু জানতে হবে। এক্ষেত্রে কি হয় এই কোভ্যালেন্ট বন্ডের টাইপে, এখানে একটা স্পেসিফিক ডোনার অ্যাটম থাকে। ডোনার অ্যাটম হতে পারে বা গ্রুপ হতে পারে, যে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে, প্লাস তার সঙ্গে থাকবে একটা অবশ্যই অ্যাকসেপ্টার অ্যাটম বা অ্যাকসেপ্টার গ্রুপ। যদিও আমরা গ্রুপ লিখি, কিন্তু গ্রুপ, টোটাল একটা গ্রুপ তো কখনো ইলেকট্রন ডেন্সিটি নিজের কাছে নেয় না। তো সেক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটিটা নেয় একটা স্পেসিফিক অ্যাটম, যার ক্ষেত্রে অক্টেট ফিল নেই। তাও আমরা বোঝার সুবিধার জন্য গ্রুপ হিসেবে লিখে থাকি। তাহলে এর কাছে কি থাকবে? অবশ্যই ফিল্ড অক্টেট আছে এর কাছে, এটুকু বোঝার বিষয়। প্লাস তার সঙ্গে কিন্তু এক্সট্রা ইলেকট্রন থাকবে এর কাছে, এক্সট্রা ইলেকট্রন, যেটাকে আমরা লোন পেয়ার বলে জানি, যেটাকে আমরা লোন পেয়ার বলে জেনে থাকি। আর অ্যাকসেপ্টার অ্যাটমের কাছে কি থাকতে পারে? হয় থাকতে পারে পজিটিভ চার্জ, অথবা কোনো ভ্যাকেন্ট অরবিটাল। বেসিক্যালি ভ্যাকেন্ট অরবিটাল বলতে আমরা পি আর ডি অরবিটালকে বুঝি, এছাড়া আর কিছু বুঝি না। পি আর ডি অরবিটালকে বুঝি ভ্যাকেন্ট অরবিটাল বলতে। এই হচ্ছে কনসেপ্ট অফ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এবারে যদি আমি এক্সাম্পল দেখি, তাহলে তোমরা দেখতে পাবে একটা ভালো এক্সাম্পল। ধরো AlCl3, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। AlCl3 তে কিন্তু আমরা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড দেখতে পাই। কিভাবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড দেখতে পাই? জেনারেল যদি আমরা AlCl3 স্ট্রাকচার বলতে যাই, তাহলে আমরা বলবো এরকম: Al, এ একটা ক্লোরিন, এ একটা ক্লোরিন এবং এ একটা ক্লোরিন, এরকম দেখবো। বাট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রনিক কনফিগারেশন টোটাল হচ্ছে 13টা ইলেকট্রন, 2, 8, 3। এ যখন তিনখানা ক্লোরিনের সঙ্গে বন্ড করছে, তাহলে সেই ক্লোরিনের আরো 3টে ইলেকট্রন এ নিজে শেয়ারিং এ পাচ্ছে। নিজে শেয়ারিং এ যখন 3টে ইলেকট্রন পেলো, তাহলে লাস্টের কক্ষে কটা হলো? +3 করলে এখানে দাঁড়াবে 2, 8, 6। এখানে দাঁড়াবে ইনকমপ্লিট অক্টেট বা ভ্যাকেন্ট অরবিটাল, বা আচ্ছা এখানে আরেকটা লিখে দিই, ইনকমপ্লিট অক্টেট। সেম জিনিসই বোঝায় যদিও, তাও লেখা থাকলো ইনকমপ্লিট অক্টেট। তার মানে গেছে ইনকমপ্লিট অক্টেট আছে, যেহেতু 6টা ইলেকট্রন আছে, লাস্টের কক্ষকে 8টা করতে হবে। তার জন্য AlCl3 কি করে? একটা ডাইমেরিক ফর্ম তৈরি করতে পারে। AlCl3 একটা ডাইমেরিক ফর্মে থাকে। কি কারণে? টু অ্যাটেন অক্টেট, অক্টেট ফিল করার জন্য। এবার সেই স্ট্রাকচারটা কেমন হয় সেটা একটু দেখে নেওয়া যাক। চলো, ধরো এই অ্যালুমিনিয়াম, এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন দেওয়া থাকলো। পাশাপাশি কাজ করো আরেকটা অ্যালুমিনিয়াম, ক্লোরিন, 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 এভাবে দাও। এবার আমরা জানি ক্লোরিনের কাছে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, তো এই ক্লোরিনের
লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেশন করবে পাশের অ্যালুমিনিয়ামটাকে। সিমিলারলি এই ক্লোরিন তার লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেশন করবে অ্যালুমিনিয়ামটাকে। এইভাবে তারা একটা ডাইমার ফর্মেশন করবে। ডাইমার ফর্মেশনে কি হবে দেখো, ক্লোরিনের দুটো ইলেকট্রন, এর কাছে 2 8 6 ছিল, প্লাস দুটো ইলেকট্রন তার কাছে অ্যাড হলো, তাহলে এই অ্যালুমিনিয়ামটা হয়ে গেল আমার কত, 2 8 8, এর অক্টেট ফিল হয়ে গেল। পাশাপাশি এর কাছে তো কি ছিল, 2 8 6 ছিল, এই ক্লোরিন দুটো ইলেকট্রনকে শেয়ারিং এ পেলো, তাহলে এটাতেও প্লাস দুটো ইলেকট্রন অ্যাড হয়ে এর হয়ে গেল 2 8 8। তাহলে একই সঙ্গে দুটো অ্যালুমিনিয়াম কি হচ্ছে, স্টেবিলিটি গেইন করতে পারছে, যার জন্য এটা ডাইমেরিক ফর্মে থাকতে পারে। এইটাকে আমরা বলে থাকি কি, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, এটা বোঝার আরো একটা এক্সাম্পল রয়েছে। আচ্ছা আমি নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এক্সাম্পল, ধরো BF3 বোরন ট্রাইফ্লুরাইড। বোরন ট্রাইফ্লুরাইডে আমরা যদি শুধু বোরনের কথা বলি, বোরন হচ্ছে টোটাল 5টা ইলেকট্রন থাকে, মানে হচ্ছে 2 3, ঠিক আছে, 2 3 2 3, তার মানে এর ক্ষেত্রে যদি আমাকে অক্টেট ফিল করাতে হয়, তাহলে এর লাস্টের কক্ষে আমার কি দরকার, প্লাস 5টা ইলেকট্রন কিন্তু আমার দরকার। এই 5টা ইলেকট্রন তো এমনি এমনি করা যাবে না। 5টা ইলেকট্রন করার জন্য আমাকে নিশ্চয়ই BF3 কে এমন কিছু একটা সিস্টেমের মধ্যে দিতে হবে যে ইলেকট্রন ডেনসিটি ডোনেট করতে পারবে। দেখো সব সময় যে 5টা ইলেকট্রন দিয়ে আমি অক্টেট করতেই পারবো কোনো একটা সিস্টেমের জন্য, এমনটা কিন্তু নয়। কখনো কখনো অক্টেটের থেকে কিন্তু কম জায়গাতেও ইলেকট্রন থাকতে পারে, মানে ধরো 8টা না হয়ে দেখা গেল সেখানে 5টা হলো, তিনটে আছে, তো দেখা যাচ্ছে দুটো ইলেকট্রন পেয়ে 5টা হলো, কিন্তু হলো তো 5টা, তারপরে তো তার কাছে স্কোপ থাকবে, সে আরো কম্পাউন্ডস বানাতে পারবে। তার জন্য আমরা BF3 সঙ্গে বেসিক্যালি অ্যাড করে থাকি অ্যামোনিয়াকে। অ্যামোনিয়ার কাছে নাইট্রোজেনে কি থাকে, এক জোড়া লোন পেয়ার থাকে, কারণ নাইট্রোজেনে অক্টেট ফিল হয়ে প্লাস দুটো ইলেকট্রন এক্সট্রা পড়ে থাকে। তো সে কি করতে পারবে, বোরনের যে ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে, আমি পুরো স্ট্রাকচারটা এঁকে দেখাচ্ছি। দেখো এই BF3 স্ট্রাকচার এইরকম প্ল্যানার, কেন প্ল্যানার, কিভাবে হচ্ছে, সমস্ত কিছু পরে আমরা পড়বো। এই প্ল্যানার স্ট্রাকচারের মধ্যে অ্যামোনিয়া বেসিক্যালি স্ট্রাকচারটা হচ্ছে আমাদের পিরামিডাল। আচ্ছা এইভাবে নয়, এটাকে এইভাবে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই লোন পেয়ার, এই হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এইখান থেকে কি হয়, এক জোড়া লোন পেয়ার এসে এখানে এসে ডোনেট করে দেয়। ডোনেশন করলে যে স্ট্রাকচারটা তৈরি হয়, এটা একটা প্লাস মাইনাস অ্যাটাক্ট বা একটা সল্টের মতো স্ট্রাকচার বলতে পারি আমরা। বি, এখানে ফ্লুরিন, এখানে ফ্লুরিন, এখানে ফ্লুরিন, BF3 যেহেতু ইলেকট্রন নিল, সুতরাং BF3 বোরন নেগেটিভ হলো, ইলেকট্রন ডেনসিটি এই বরাবর আসছে, তার মানে এদিকে আমি একটা অ্যারো দেবো যেটাকে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বলছি। তার সঙ্গে আমি দেবো কি, এখানে নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে ইলেকট্রন ডেনসিটি গেছে, মানে নাইট্রোজেন হয়ে যাবে পজিটিভলি চার্জড, তার সঙ্গে 3টে হাইড্রোজেন। এটাকে বলি আমরা অ্যাডাক্ট। অ্যাডাক্ট BF3 আর NH3 এর একটা অ্যাডাক্ট। এখানে কি হলো, বোরনের ইলেকট্রন ডেনসিটি কিন্তু 8 হয়নি লাস্টের কক্ষে, এখানে কি দাঁড়িয়েছে কথা না, 2 3 ছিল, তার সঙ্গে এখানে ইলেকট্রন যোগ হয়েছে দুটো, তার জন্য এখানে হলো 2 5। কিছু না পাওয়ার থেকে অল্প কিছু পাওয়া তো ভালো, তার জন্য 2 3 থেকে 2 5 এর দিকে যাচ্ছে স্ট্রাকচারটা, এরকম ভাবে বুঝতে পারি আমরা। এটা ছাড়াও আরো এক্সাম্পল হতে পারে, দেখো এটা ছাড়াও আরো অনেক রকম এক্সাম্পলের দিকে আমরা আসতে পারি। যেমন দেখা যাক H2SO4 মলিকিউলটা নিয়ে আমরা একটু দেখি। দেখো H2SO4 এই মলিকিউলটা বা আচ্ছা H2SO4 নয়, H2SO4টা তো কোভ্যালেন্টের দিকেই চলে যাবে পুরোপুরি। এই মলিকিউলটা দেখো, BH3 বোরনের একটা খুব ভালো মলিকিউল, BH3 বোরেন, এটার নাম হচ্ছে আমাদের বোরেন। এটা সম্পর্কে আমরা ডিটেল পড়বো অন্য চ্যাপ্টার যখন করবো তখন।
এই বোরেনের স্ট্রাকচারটা দেখো, বোরেন একটা বেসিক্যালি পলিমেরিক স্ট্রাকচার তৈরি করতে বেশি পছন্দ করে, BH3N। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে BH3, বেশিরভাগ জায়গাতেই দেখা যায় ডাইবোরেন ফর্মেশন করে থাকে, অর্থাৎ এখান থেকে B2H6 হয়। B2H6 মানে হচ্ছে এটাই BH3 টুয়াইস। এবারে কেন হয়? টু অ্যাটেন স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। এবার B2H6 করার সময় সব সময়তেই যে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হবে এমনটা নয়, পুরোপুরি স্টেবল হবে না, বাট কিছুটা হবে। যে বললাম কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো, সেই হিসাবটা ধরেই আমরা এগোতে পারবো। এখানে ধরো BH3 স্ট্রাকচার হচ্ছে এরকম, এই BH3 পাশাপাশি তার সঙ্গে আরো একটা করা হবে HBH। এখানে বেসিক্যালি বন্ডটা একটু অন্যভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, মানে এখানে বন্ড রিপ্রেজেন্ট করার সময় আমাদেরকে যেটা করতে হয়, ধরো একটা বোরন, তার সঙ্গে দুটো হাইড্রোজেন, এইভাবে একটা রাখি আমরা, আর একটা রাখি কি বোরন, এই দুটো হাইড্রোজেন এই সাইডে রাখলাম, একটা হাইড্রোজেনকে এইভাবে বসালাম। এতে কি হয়, এই যে হাইড্রোজেন, এর তো ইলেকট্রন ডেন্সিটি দেওয়ার ক্ষমতা নেই, কারণ নিজের কাছে একটা ইলেকট্রনই আছে। কিন্তু মলিকুলটাকে স্টেবল করার জন্য ওর যে এই একটা ইলেকট্রন রয়েছে না, এই যে একটা ইলেকট্রন বন্ডে পার্টিসিপেট করেছে, কখনো কখনো এই বোরনের দিকে ঠেলে দেয়, আবার এ তার ইলেকট্রনটা কখনো কখনো এই বোরনের দিকে ঠেলে দেয়। ঠেলে দেওয়ার জন্য কি হয় দেখো, বন্ডের স্ট্রাকচারটা অনেকটা এরকম দেখতে হয়, বি এইচ এইচ, এখানে বি এইচ এইচ, just a minute। এটা পুরোটা বোঝাচ্ছে, সরি, যে ভেতরে একটাই হাইড্রোজেন অবস্থান করছে, যে হাইড্রোজেনে একটা ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনটা এই বোরনও ইউজ করছে, পাশের বোরনটাও ইউজ করছে। সিমিলারলি এই হাইড্রোজেনের ইলেকট্রনটাও এই বোরনও ইউজ করছে, ওই বোরনও ইউজ করছে। এই স্ট্রাকচারটাকে বলা হয়ে থাকে ব্যানানা বন্ড স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে বলা হয় ব্যানানা বন্ড স্ট্রাকচার। এই ব্যানানা বন্ড স্ট্রাকচারটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। এই ব্যানানা বন্ডটাকে আমরা একটা ক্লাসিফাই করি কিভাবে, দেখো এখানে ইলেকট্রন কটা রয়েছে, একটা বেসিক্যালি BH বন্ড, যদি আমি এখান থেকে দেখি তো বোরনের এই ইলেকট্রন, আবার সিমিলারলি এখানে বোরনের ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন ইনভলভ হচ্ছে কোথায়, এই BHB পুরো বন্ডের মধ্যে। সিমিলারলি এখানকার দেখো BH বন্ডের যে দুটো ইলেকট্রন রয়েছে, এরাও ইনভলভ হচ্ছে কি এই তিনখানা সেন্টারের মধ্যে, অর্থাৎ BHB এর মধ্যে। তার জন্য এক একটা ব্যানার বন্ডকে আমরা রিপ্রেজেন্ট করি এরকম ভাবে, এটা 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড, যেটাকে শর্টে লেখা হয়ে থাকে 3C2E বলে। 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, অর্থাৎ সেন্টার তিনটে, বোরন হাইড্রোজেন বোরন, কিন্তু ইউজ করছে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তার জন্য বলা হয় এটাকে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মাথায় রাখবে এই ডাইবোরনের কনসেপ্টটা। এটা হচ্ছে আমাদের B2H6 এর কনসেপ্ট। তো এই গেল আমাদের কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এবার যে মেইন জায়গা যেটা সম্পর্কে তোমাদের জানা খুব প্রয়োজন আমার মনে হয়, সেই জায়গাতে আবার শুরু করব। দেখো এটা একটা নতুন জিনিস মনে হতে পারে, ড্র্যাগো রুল। ড্র্যাগো রুল হয়তো বা তোমরা এর আগে পড়োনি, এটা 11 বা 12 পড়ানো হয় না কোনোভাবেই, কিন্তু আমি এখানে জিনিসটা বলতে চাইছি যাতে তোমরা IIT JEE-তে যখনই তোমরা অ্যাপিয়ার করবে, যাতে ইজিলি তোমরা কোনো একটা কম্পাউন্ডের স্ট্রাকচার, ইনঅর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার খুব ইজিলি যাতে তোমরা ডিটারমাইন করতে পারো। দেখো ড্র্যাগো রুল কি বলে,
ড্র্যাগো রুল বলে ধরো AB2 এই টাইপের কোনো একটা কম্পাউন্ড, আচ্ছা AB2 নয়, ধরে নাও ABN এই টাইপের কোনো একটা কম্পাউন্ড রয়েছে, ঠিক আছে, n মেবি 2 3 4 5 6 এটসেট্রা। ওকে, যতগুলো আমার থাকুক না কেন, ড্র্যাগো রুল এটা বলছে যতগুলোই সাইড অ্যাটম থাকুক না কেন, যেখানে এ এটাকে আমরা বলছি কি সেন্ট্রাল অ্যাটম, আর বি এটাকে বলছি আমরা সাইড অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমকে CA বলে রিপ্রেজেন্ট করলাম, সাইড অ্যাটমকে SA বলে রিপ্রেজেন্ট করলাম। ড্র্যাগো রুলের বেসিক জায়গাটা হচ্ছে, ফান্ডাটা হচ্ছে, আমরা যখনই কোনো লুইস ডট স্ট্রাকচার দিয়ে কোনো কিছু স্ট্রাকচার ডিটারমাইন করি তখন তার অরিজিনাল জিওমেট্রি আমরা পাই না। তো সেই জিওমেট্রি কিছু কিছু ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, হাইব্রিডাইজেশন কনসিডার করতে হয়, যেটা আমরা এরপরই শিখবো। তো হাইব্রিডাইজেশন কনসিডারেশন সমস্ত কম্পাউন্ডসের জন্য নয়, এইটা হচ্ছে ড্র্যাগো রুলের নিয়ম, যে সমস্ত কম্পাউন্ডসে তুমি হাইব্রিডাইজেশন কনসিডার করতে পারবে না, বা সমস্ত কম্পাউন্ডসে তুমি ভিএসিপিআর রুলও অ্যাপ্লাই করতে পারবে না, যেখান থেকে তুমি সবকিছুর অ্যাঙ্গেল বের করতে পারছো এমনটা নয়, বা এনবিপিআর থিওরি যেটা আমি পড়াবো, এনবিপিআর থিওরি সেটাও অ্যাপ্লাই করা যাবে না। তো ড্র্যাগো রুল বলছে কিছু কিছু কম্পাউন্ডস এমন রয়েছে যাদের ক্ষেত্রে এই যে সেন্ট্রাল অ্যাটম, যেটা CA বলে রিপ্রেজেন্ট করছি, সেন্ট্রাল অ্যাটম যদি থার্ড পিরিয়ড এবং সেটা যদি 15th or 16th গ্রুপ এলিমেন্ট হয়, তাহলে তাদের থেকে উৎপন্ন কিছু কিছু যৌগ বা তাদের থেকে উৎপন্ন কিছু কিছু কম্পাউন্ডসে আমাদের অ্যাঙ্গেল আমরা ডাইরেক্টলি বলতে পারবো। তার পাশাপাশি সাইড অ্যাটমের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট কথা বলে দেওয়া রয়েছে। সাইড অ্যাটমটা অবশ্যই বলছে যে তার ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই লেস দেন 2.5 হতে হবে, অর্থাৎ বেসিক্যালি, আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা কাই দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে, কখনো কখনো আমরা কাই বলে লিখবো, অর্থাৎ এটা হতে পারে হাইড্রোজেন। বেসিক আমরা সব জায়গাতেই কিন্তু হাইড্রোজেনকে কনসিডার করি, কারণ হাইড্রোজেন 2.1 এর ইলেকট্রোনেগেটিভিটি। আবার এরকমও হতে পারে যে এটা কার্বন ঘটিত কিছু, কারণ কার্বনেরও মোটামুটি 2.16 বা এই ধরনের কিছু। কার্বন হাইড্রোজেনের মধ্যে বেশি কিছু কিন্তু ডিফারেন্স নেই। এটা যদি হয় তাহলে বলছে যে সমস্ত কম্পাউন্ডস গুলো ফর্মেশন হবে, কম্পাউন্ডস আমি ধরে নিচ্ছি এটা ABN, এই ধরনের কম্পাউন্ডস formed have angle, কোন অ্যাঙ্গেল, BAB, এই অ্যাঙ্গেল নিয়ারলি 85 ডিগ্রি থেকে 95 ডিগ্রির মধ্যে, অর্থাৎ নিয়ারলি 90 ডিগ্রি বলতে পারি আমরা, নিয়ারলি 90 ডিগ্রির মধ্যে কিন্তু লাই করবে সব সময়। অর্থাৎ কোনো কোথাও আমি যদি ড্র্যাগো কম্পাউন্ড দেখতে পাই তাহলে ডাইরেক্ট তার আমার কোনো কিছু করার দরকার নেই, কোনো ভিএসিপিআর রুল অ্যাপ্লাই করার দরকার নেই, আমি বলে দিতে পারবো যে 85 টু 90 অর্থাৎ 90 ডিগ্রির মধ্যে তার অ্যাঙ্গেল থাকবে। এবার 15th বা 16th গ্রুপের যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে, হ্যাঁ তাদের আমরা ড্র্যাগো কম্পাউন্ড বলতে পারি, থার্ড পিরিয়ড এবং তার সঙ্গে কিন্তু 15th বা 16th গ্রুপ। আচ্ছা শুধু থার্ড পিরিয়ড নয়, সরি, থার্ড অ্যান্ড হায়ার পিরিয়ড, থার্ড এবং হায়ার পিরিয়ড, ঠিক আছে, 3 4 5 6 7 এরকম পিরিয়ডের যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে এবং তার সঙ্গে তারা 15 বা 16 নম্বর গ্রুপের এলিমেন্ট হতে হবে। অর্থাৎ যদি আমি স্পেসিফিক করে দিই জিনিসটাকে, ধরো আমাদের কাছে এলিমেন্ট রয়েছে NH3, ঠিক আছে, ওয়াটার, ঠিক আছে, NH3 এর সঙ্গে আমরা PH3 দিলাম, ASH3, SbH3, BiH3, H2O, H2S, H2Ac, H2TE, ঠিক আছে।
এই সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কারা ড্র্যাগো কম্পাউন্ড হবে। তো কোয়েশ্চেনটা এরকম দিল, আচ্ছা এইখানেই করি, চলো। এর মধ্যে তোমাকে বলছে যে ফাইন্ড ড্র্যাগো কম্পাউন্ড, ফাইন্ড ড্র্যাগো কম্পাউন্ড। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যেটা থার্ড পিরিয়ডের কিনা, কোনগুলো সেন্ট্রাল আইটেমগুলো থার্ড পিরিয়ডের কিনা। সেন্ট্রাল আইটেম থার্ড পিরিয়ডের বলতে দেখো এই যে PH3 ASH3, কারণ এইগুলো হচ্ছে থার্ড বা হায়ার পিরিয়ডের। এটা হচ্ছে পিরিয়ড নাম্বার 3, এটা 4, 5, এটা 6। সিমিলারলি এগুলোও তাই, 3, 4, 5 এরকম। কিন্তু যদি আমি অ্যামোনিয়া আর H2O এর দিকে তাকাই, এদের যে সেন্ট্রাল অ্যাটম অ্যামোনিয়াতে, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ডের, OH2O অক্সিজেনও কিন্তু সেকেন্ড পিরিয়ডের। সুতরাং এরা কিন্তু কোনোভাবেই ড্র্যাগো কম্পাউন্ড নয়। তাহলে ড্র্যাগো কম্পাউন্ড কোনগুলো? বাকিগুলো। এবার আমি বুঝলাম কি করে বাকিগুলো, দেখো তার জন্য এখানে বলে দেওয়া রয়েছে। দেখো সেন্ট্রাল অ্যাটমের ক্রাইটেরিয়া তো ম্যাচ করলো। সাইড অ্যাটম ইলেকট্রোনেগেটিভিটি লেস দ্যান 2.5 বলেছি, হাইড্রোজেন বা কার্বন হতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে প্রত্যেকটা সাইড অ্যাটম কি রয়েছে? হাইড্রোজেন রয়েছে। সুতরাং যেহেতু কাই অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 2.1 আর সেন্ট্রাল অ্যাটম বিলংস টু থার্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ পিরিয়ড, তাহলে যেগুলোকে আমি নীল কালি দিয়ে ঘিরে দিচ্ছি এরা কি হবে? প্রত্যেকে হবে কি আমাদের ড্র্যাগো কম্পাউন্ডস। এগুলো কিন্তু প্রত্যেকে হবে ড্র্যাগো কম্পাউন্ড, এবং এদের যে অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল that should be nearly equal to 90 ডিগ্রি, নিয়ারলি ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নো হাইব্রিডাইজেশন নিডেড, নো হাইব্রিডাইজেশন নিডেড ইন ড্র্যাগো। ড্র্যাগোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম হাইব্রিডাইজেশন আমাদের প্রয়োজন পড়বে না। এটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে, খুবই ইম্পর্টেন্ট জায়গা, পুরো নোট করে নেবে। ওকে, তাহলে ড্র্যাগোটা এখানে কমপ্লিট হলো। এবার দেখো আমরা যেটা অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে ড্র্যাগো কিন্তু খুব ভালো রোল প্লে করে, তার জন্য এটা ড্র্যাগোটা শেখানো। এরপরে আমরা চলে আসছি এবার ভিএসিপিআর থিওরি, খুব ইম্পর্টেন্ট থিওরি, তোমরা ছোট থেকে পড়ছো 11 থেকে। এবার ভিএসিপিআর থিওরিটা বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল ডিটারমিনেশনের জন্য কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে, অ্যাঙ্গেল ডিটারমিনেশন আমরা ইউজ করি, প্লাস স্ট্রাকচার ডিটারমিনেশনও আমরা ইউজ করে থাকি। যদিও স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে এখানে কিছু বিষয় রয়েছে, যেমন লোন পেয়ার রিপালশন, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, বন্ড পেয়ার সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এবার ভিএসিপিআর এর ফুল ফর্মটা কি? ভিএসিপিআর এর ফুল ফর্মটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, VSEPR। তারপর থিওরি, ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স সেলে যে সমস্ত ইলেকট্রন পেয়ার গুলো রয়েছে, অর্থাৎ বেসিক্যালি যেগুলোকে আমরা লোন পেয়ার বা বন্ড পেয়ার হিসেবে জানি, সেইগুলো রিপালশন থিওরি হচ্ছে ভিএসিপিআর থিওরি। তো ভিএসিপিআর থিওরির প্রথম যে বিষয় বা বক্তব্য, সেটা এখান থেকে কিছু স্ট্রাকচার কিন্তু আমরা নোট করতে পারি। কি কি স্ট্রাকচার সেগুলো দেখব। এখানে একটা কনসেপ্ট রয়েছে যেটাকে বলা হয় স্টেরিক নাম্বার, বা কোথাও কোথাও স্ট্রাইক নাম্বারও বলা হয়। স্টেরিক নাম্বার বিষয়টা কি? স্টেরিক নাম্বার বেসিক্যালি হচ্ছে যে ধরো একটা সেন্ট্রাল অ্যাটম এ রয়েছে, তাকে ঘিরে কতগুলো বি মলিকুল বা বি অ্যাটমকে আমরা রাখতে পারছি। ঠিক আছে, তাহলে হচ্ছে নাম্বার অফ সাইড অ্যাটমস অ্যারাউন্ড সেন্ট্রাল অ্যাটম। একটা সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে কতগুলো সাইড অ্যাটম আছে, এটা হচ্ছে স্টেরিক নাম্বার। এই স্টেরিক নাম্বার অনেক রকম হতে পারে, কখনো 2 হতে পারে, কখনো 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। ঠিক আছে, 8ও হতে পারে,
অনেক হতে পারে, বাট আমরা পড়বো কতদূর পর্যন্ত? আমরা পড়বো কিন্তু 7 পর্যন্ত, কারণ আমাদের সিলেবাসে 7 পর্যন্তই রয়েছে। এর পরবর্তী আর কম্পাউন্ডসগুলো আমাদের সিলেবাসে নেই। যখন 2 হবে তখন মলিকিউলটা দেখতে হবে এরকম, এ বি বি, অর্থাৎ এদের মাঝে যে অ্যাঙ্গেলটা হবে দ্যাট শুড বি 180 ডিগ্রি। মানে স্ট্রাকচার যদি আমরা বলি, এখনই আমরা জিওমেট্রি গল্পে আসছি না, স্ট্রাকচার হচ্ছে আমাদের এখানে লিনিয়ার। যখন 3 হবে তখন স্ট্রাকচারটা এরকম দেখতে হবে, বি বি বি। যদি আমরা জয়েন করি তাহলে দেখো এটা একটা প্ল্যানার স্ট্রাকচার পাচ্ছি আমরা, যেটাকে বলা হয় ট্রাইগোনাল প্ল্যানার, যেখানে এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা প্রত্যেকটা অ্যাঙ্গেল শুড বি 120 ডিগ্রি। কোথাও কোথাও ডিফার করবে, সেটা ইলেকট্রনিক রিপালশনের জন্য, সেগুলো আমরা পরে বলবো, জিওমেট্রি শিখবো তখন আমরা বলবো সেগুলো। চলো 1 মিনিট। চারের জন্য যখন যদি স্ট্রাকচার বলি আমরা, চারের জন্য বেসিক্যালি দুরকম স্ট্রাকচার হয়, ঠিক আছে? কোথাও কোথাও আমরা দেখতে পাবো স্টেরিক নাম্বার যখন 4 হবে তখন এর ক্ষেত্রে দুরকম স্ট্রাকচার আমরা দেখতে পাবো। একটা তো হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল, আমি দেখাচ্ছি স্ট্রাকচার কেমন হবে, পাশে এঁকে দেখাচ্ছি। একটা টেট্রাহেড্রাল, যেটাকে শর্টে আমরা টিডি লিখে থাকি, এটা অভ্যেস করবে টিডি লেখাটা আপাতত। আর আরেকটা হচ্ছে স্কোয়ার প্লেনার, এসকিউপি বলে লিখে থাকি, স্কোয়ার প্লেনার। টেট্রাহেড্রাল স্ট্রাকচার কিরকম হয়, ধরো এ ওপরে বি, সাইডে একটা বি, পেছনে একটা, সামনের দিকে একটা, এইভাবে একটা টেট্রাহেড্রাল বা একটা চতুস্তলকের আকার কিন্তু গঠন করে, যেখানে এই অ্যাঙ্গেলটাকে আমরা আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল হিসেবে জানি। এটা হচ্ছে আমাদের আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল, that is approximately equals to 109.5 ডিগ্রি, বা কোথাও কোথাও লেখা হয় 109 ডিগ্রি 28 মিনিট, এইভাবে 109.5 লিখলেও কোনো ভুল নেই, একই জিনিস। আর স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচারটা এরকম, একটা স্কোয়ার, এটা প্ল্যানার, তার মধ্যে 4টে কর্নারে 4খানা বি কিন্তু অ্যাড হয়ে রয়েছে, যেখানে এই যে অ্যাঙ্গেলগুলো যদি আমরা কনসিডার করি দ্যাট শুড বি 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এবার কোথায় এই ধরনের স্ট্রাকচার হবে কোথায় হবে না সেগুলো তো আমরা জিওমেট্রি করবো যখন, তখন আমরা এগুলো বের করবো এক এক করে, এখানে অত কিছু ডিটেলিং নেই। 4 হলো, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। 5 ক্ষেত্রে একটাই স্ট্রাকচার আছে জেনারেলি, সেটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, যেটাকে শর্টে আমরা টিবিপি বলে জানি। এটা একটা জিওমেট্রিক্যাল শেপ, জিওমেট্রি সম্পর্কে আমরা ডিটেল পড়বো, বাট এই মুহূর্তে নয়। এটা দেখো স্ট্রাকচার কিরকম হবে, ওকে ধরো এখানে হচ্ছে এ, এই কর্নারে একটা বি, এই কর্নারে একটা বি, এই কর্নারে একটা বি, উপরে একটা বি থাকবে আর নিচের দিকে একটা বি থাকবে। দিস শুড বি ট্রাইগোনাল বাইপিরামিডাল। এইখানে কিন্তু অ্যাঙ্গেল দুরকম হবে, দেখো এখানে আমরা দুরকম অ্যাঙ্গেল দেখতে পাবো। একটা তো হচ্ছে, আচ্ছা পজিশন গুলো আগে বলে দিই, এই যে ওপর নিচে দেখতে পাচ্ছ দুটো বি খাড়া হয়ে আছে, এদেরকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল বা এপিক্যাল। অ্যাক্সিয়াল বা এপিক্যাল, ভালো করে মাথায় রাখো, এটা অ্যাক্সিয়াল বা এপিক্যাল পজিশন বলা হয়। আর কর্নারের পজিশন গুলোকে বলা হয় ইকুয়েটোরিয়াল। ইকুয়েটোরিয়াল। এবার এই যে আমি এখানে দেখো নোটেশন দিচ্ছি, দেখো দুটো ইকুয়েটোরিয়াল, দুটো ইকুয়েটোরিয়ালের মাঝে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 120 ডিগ্রি, কারণ এই পার্টটা পুরোটা প্ল্যানার, এই যেটা ত্রিভুজের মধ্যে আমরা এঁকেছি, ট্রায়াঙ্গেলের মধ্যে 12 ডিগ্রি কেন 120 ডিগ্রি, ঠিক আছে? আর
যদি আমরা একটা অ্যাক্সিয়ালের সঙ্গে একটা ইকুয়েটোরিয়ালকে ধরি, ধরো এইটা, ঠিক আছে, অ্যাক্সিয়ালের সঙ্গে ইকুয়েটোরিয়ালকে ধরি, দ্যাট শুড বি 90 ডিগ্রি। পাশাপাশি দুখানা অ্যাক্সিয়ালকে যদি আমরা ধরি, ধরো এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা কনসিডার করি দুটো অ্যাক্সিয়ালের মধ্যে, তাহলে দিস শুড বি 180 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেবো যে অ্যাক্সিয়াল বন্ড অ্যাঙ্গেল দ্যাট ইকুয়ালস টু 180 ডিগ্রি, প্রথম গেল। সেকেন্ড হচ্ছে একটা অ্যাক্সিয়াল একটা ইকুয়েটোরিয়াল, এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর একটা হচ্ছে আমাদের ইকুয়েটোরিয়াল এদের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে কিন্তু দেওয়া হয়। চলো 5 নাম্বার গেল স্ট্রাকচার। এবার আসছি আমরা 6 নাম্বারের দিকে। 6 স্ট্রাকচার দেখো, 6টা যখন থাকবে তখন এর স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল। স্কোয়ার 4 5, হ্যাঁ ঠিক আছে, অক্টাহেড্রাল। এখানে আরো একটা স্ট্রাকচার হয় যেটা আমরা পরে পড়বো, যেটাকে বলি আমরা স্কোয়ার পিরামিডাল, ঠিক আছে। এখানে একটা এক্সট্রা স্ট্রাকচার হয়, ওটা আমি লিখে দিচ্ছি, এক্সট্রা স্ট্রাকচার, ওটা আমরা এক্সাম্পল হিসেবে পড়বো, যেটাকে বলে থাকি আমরা স্কোয়ার পিরামিডাল। এখানে আমি আর বললাম না জিনিসটা, এটা পরে যখন আমরা জিওমেট্রিক পড়বো তখন আমরা সেখানে কনসিডার করব। অক্টাহেড্রাল, এটাকে শর্টে লেখা হয় OH বলে। এই অক্টাহেড্রালের স্ট্রাকচার কেমন হয় দেখো, এই একখানা স্কোয়ার তুমি তৈরি করো, এই একটা স্কোয়ার তৈরি করার পর মিডলে A বসাও, 4 কর্নারে ধরে নাও 4টে B বসালাম, উপরে একটা B নিচে একটা B, আমি ABN বলে ধরেছি, এটা AB6 টাইপের কম্পাউন্ড হবে, ঠিক আছে। এবার এইখানেও কিছু অ্যাঙ্গেলের বিষয় রয়েছে, সেগুলো বলে দিই। এই এগুলো তো অবশ্যই অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল, বুঝতেই পারছো, কর্নার এগুলো হবে ইকুয়েটোরিয়াল আর এগুলো হবে এপিক্যাল বা অ্যাক্সিয়াল, এপিক্যাল বলে লিখে দিলাম। এই অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়ালের মধ্যে অ্যাঙ্গেল এখানে হবে 90 ডিগ্রি, আমরা দেখি বুঝতে পারছি। এইখানেও কি হবে, দুটো ইকুয়েটোরিয়ালের মধ্যে অ্যাঙ্গেল হবে আমাদের 90 ডিগ্রি। আর দুখানা অ্যাক্সিয়াল যেটা রয়েছে, দুটো অ্যাক্সিয়ালের মধ্যে অ্যাঙ্গেল আসবে আমাদের কি না 180 ডিগ্রি, এটা সবসময় সেম থাকবে। আবার দুখানা ইকুয়েটোরিয়াল যদি আমরা পাশাপাশি বলি, পাশাপাশি হলে, কিন্তু এইভাবে যদি আমরা ধরি কর্নার ওয়াইজ দুটো ইকুয়েটোরিয়ালকে ধরি, তাহলে তাদের আবার 180 ডিগ্রি হবে। ওগুলো ডিটেলিং এ আর যাচ্ছি না। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আচ্ছা, আর একটা থাকলো 7 নাম্বার, সেটা আর একটা স্লাইডে করাই আমি। 7এরটা খুব ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে 7 নাম্বার যেটা করাচ্ছি আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুখানা স্টার দিয়ে দিলাম। 7কে বলা হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল। 7কে বলা হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল, শর্টে লেখা হয় PBP। এইভাবে PBP স্ট্রাকচার কেমন হয় দেখো, একটা পেন্টাগন আগে তৈরি করতে হবে আমাদেরকে। এই একটা পেন্টাগন তৈরি করলাম আমরা, মিডিলে একটা সেন্ট্রাল আইটেম বসালাম, 5টা কর্নার থেকে 5টা দাগ টেনে 5টা পয়েন্টকে আমরা বোঝাচ্ছি। 5 হয়ে গেল, 6 7, দিস শুড বি B B B B, এই 7খানা বি আমাদের বসিয়ে দিলাম। এইখানেও কিছু অ্যাঙ্গেলের গল্প রয়েছে দেখো, এই জায়গাগুলোকে আমরা বলে থাকি ইকুয়েটোরিয়াল, এই জায়গাগুলো বলি আমরা অ্যাক্সিয়াল। এগুলো নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। যেহেতু পেন্টাগন, এর অ্যাঙ্গেলগুলো হবে প্রত্যেক কটা দুটো ইকুয়েটোরিয়ালের মধ্যে হবে 72 ডিগ্রি, 5টাতে টোটাল করে 360 ডিগ্রি বেরাবে। দুটো অ্যাক্সিয়ালের মধ্যে অ্যাঙ্গেল, এটা আমরা জানি, দিস শুড বি 180 ডিগ্রি। একটা অ্যাক্সিয়াল আর একটা ইকুয়েটোরিয়ালের মধ্যে অ্যাঙ্গেল, এটা আসবে আমাদের 90 ডিগ্রি। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। এবার কর্নার বরাবর তুমি ধরো, কর্নার বরাবর ধরলে 180 ডিগ্রি পুরোপুরি হবে না, তুমি এবার আর করতে পারবে না 180 ডিগ্রি। কেন পারবে না, তুমি দেখো এখানে তো মানে সিমেট্রিক্যাল কর্নার নেই, সুতরাং এই দুটো অ্যাঙ্গেল, এই দুটোকে কনসিডার করতে গেলে এখান থেকে তোমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে। বেসিক্যালি 144 ডিগ্রি হয়, কারণ অপোজিট এটা 72, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে মিডলের 144 ডিগ্রি। ওটা নিয়ে আমরা এখন আর যাবো না, জিওমেট্রিতে নতুন করে পড়বো এই জায়গাগুলো আমরা, এবং ডিটেলসে পড়বো। তো এই হচ্ছে আমাদের পেন্টাগোনাল বাইপিরামিডাল। এর দু একটা এক্সাম্পল বলে রাখি আমি। এর এক্সাম্পল একটা খুবই হাইলি ইম্পর্টেন্ট এক্সাম্পল, দ্যাট ইজ IF7। হাইলি ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে ডিটেলে আমরা পরে পড়বো যখন
জিওমেট্রি এবং স্ট্রাকচার ডিটারমিনেশন ফ্রম হাইব্রিডাইজেশন করিয়ে নিয়ে যখন আমরা করব, যদিও হাইব্রিডাইজেশন স্ট্রাকচারের সম্পর্ক নেই, কিন্তু তাও আমরা ওটাকে রিলেট করেই পড়বো, কারণ সমস্ত জায়গাতে তাই পড়ানো হয় প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে কি ওটা করলে আমাদের সুবিধে হবে স্ট্রাকচারটা ডিটারমাইন করতে, তাড়াতাড়ি আমরা করতে পারবো। এই হচ্ছে আমাদের ভিএসিপিআর থিওরির প্রথম পার্ট। এইটুকু অংশই মোটামুটি তোমরা নোট ডাউন করে নাও আজকের মতো। নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা ভিএসিপিআরটাকে কন্টিনিউ করব, এবং তারপরে আমাদের এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডের মধ্যে, এনবিপিআর থিওরি। এনবিপিআর থিওরি খুব ইম্পর্টেন্ট, এবং তারপরেই চলে আসবো ভেরিয়াস জিওমেট্রি অ্যান্ড শেপস, কারণ এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাকে ভালো করে পড়াতে হবে। তো এই পর্যন্ত আজকের ক্লাসে আমি কন্টিনিউ করলাম। আমি ছোটো ছোটো করে ক্লাস দেওয়ার মধ্যে বলেছিলাম 8 ঘন্টা ম্যাক্সিমাম, আজও তাই 34 থেকে 35 মিনিটের ক্লাস। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে তোমরা থাকো, যাতে সমস্ত ডিটেইলড ভিডিওগুলো তোমাদের চোখের সামনে আসতে পারে। এপ্রিল যেই মেন অ্যাটেম্পটের জন্য যা যা প্রয়োজন আমি মোটামুটিভাবে পুরোটাই কিন্তু এখানে চেষ্টা করব। সব চ্যাপ্টার হবে না, বাট যেগুলো হাই স্কোরিং চ্যাপ্টার, যেমন এই বন্ডিং বা অর্গানিক কেমিস্ট্রিতে যেগুলো রয়েছে, জিওসি থেকে কোয়েশ্চেন আসে বেশি, বা মেকানিজম, রিয়াকশন মেকানিজম থেকে বেশি কোয়েশ্চেন আসে, ভালো ভালো প্রশ্ন নিজে বানিয়ে আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।